অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মেয়ের বিয়ে ঠিক হয়েছে ভাইজান, পাত্রপক্ষেরও কোনো দাবি নেই, তবুও আমাদের ওপর মেয়েটার একটা দায় দাবি তো থেকেই যায় না। মেয়েটা নতুন এক ঘরে যাবে, তারে যদি একটু সোনার গয়না না দিতে পারি তবে সে সারা জীবন মনে কষ্ট চেপে রাখবে। তাই বলছিলাম কি ভাইজান, আমারে যদি কিছু টাকা ধার হিসাবে দিতেন বড় উপকার হতো। কথাগুলো বলে আব্বা বড় চাচার মুখের দিকে আকুল দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আব্বার গলার আওয়াজটা কেমন যেন কাঁপছিল, চোখের কোণে জমে উঠেছিল একরাশ অসহায়ত্ব। মধ্যবিত্ত সংসারে মেয়ের বিয়ে দেওয়া মানে শুধু একটা উপহাস নয়, বাবার বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের জমানো স্বপ্ন আর দুশ্চিন্তার এক অদ্ভুত লড়াই। বড় চাচা ইজিয়ারের গা এলিয়ে বসে ধীর সুস্থে পান চিবালেন। পানের খস থেকে চুনটুকু নিয়ে গরজয় মাখতে মাখতে একটু সময় নিলেন, তারপর মুখে এক গাল লাল ফেনা জমিয়ে বেশ তাচ্ছিল্য সুরে বললেন, টেকা তো দেন যায় রাজিম, তবে এখানকার মানুষের জন তোরে বিশ্বাস নেই, বেশি দিন বাঁচে না। কখন কি হয়ে যায়, কখন আবার মন পাল্টে যায় বলা তো যায় না। ধর তুই আমার কাছ থেকে টাকা নেওয়ার পর বাইরে চলে তো কিছু হয়ে যায়, তখন কি তোর পোলা মাইয়া বা বউ আমার মুখের কথা বিশ্বাস করবে? সমাজ কত কি ঘটে দেখোস না। তাই বলছিলাম কি, তোর এই ভিটা বাড়ির জমির দলিলটা আমার কাছে দিয়ে রাখিস, তারপর তুই টেহা যখন খুশি তখন দিস। ভাই হিসাবে এত আর আমার কোনো আপত্তি থাকবে না। বড় চাচার প্রতিটি শব্দ যেন বুকের চাবুকের মতো এসে পড়ল আব্বার গায়ে। নিজের আপন বড় ভাই, একই মায়ের পেটের সন্তান, অথচ বিপদের দিনে সাহায্য করার বদলে চোখে পড়ছে ভিটামাটির ওপর। সে জমিতে আমাদের স্মৃতি জড়িয়ে আছে, যে এক চিত্র উঠেছেন, আমাদের শৈশব কেটেছে, সেটা বন্দুক না দিলে ভাইয়ের কাছ থেকে টাকা পাওয়া যাবে না। বড় চাচার কথা শুনে আব্বা মাথা নিচু করে ফেললেন, আর একটা শব্দ উচ্চারণ করলেন না। চোখের পানিটা ভাইয়ের সামনে পড়তে দিলেন না। সবটুকু কষ্ট যেন এক ঢোকে গিলে ফেলল। চেয়ারে ছেলে উঠে দাঁড়ানোর সময় শুধু বিড়বিড় করে বলল, বিকালে আসবে আবার ভাইজান। বাড়ি ফেরার পথে আব্বা আমার শক্ত করে হাত ধরে হাঁটতে লাগলেন। আব্বার চোখের কোণে জমে থাকা জল চিকচিক করছে রোদের আলোয়, তা সম্পুষ্ট বোঝা যাচ্ছিল। আমি তখন ছোট, দুনিয়ার জটিলতা আর কুলতা বোঝার বয়স হয়েছিল, আবার হয়নি। বাবাকে চুপচাপ দেখে আমার বালক্ষিকন মন বলে উঠল, আব্বা আপুর বিয়েতে আমার নতুন শার্ট আর প্যান্ট কিনে দিবা না? আব্বা থমকে দাঁড়ালো, আমার দিকে ফিরে তাকালো, নিজের চোখের কোণে পানিটুকু গামছা দিয়ে সরে মুছে নিয়ে আমার মাথায় হাত বোলালেন। এত কষ্টের মাঝেও ঠোঁটের কোণে জোর করে একটুখানি হাসি ফুটিয়ে বললেন, দিব রে বাবা, তোরে নতুন পোশাকই দেব। বাড়ির পেছনেই আম্মা দরজার সামনে এসে দাঁড়ালেন। আম্মার মুখের দিকে তাকাতেই বোঝা যায় তিনি কতটা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন। উঠানের এক পাশে বড় বোন মারিয়াম দাঁড়িয়ে আড়ালে সব শুনছিল। যে বিয়ের আনন্দ তার মুখটা এতদিন উজ্জ্বল হয়ে থাকার কথা ছিল, সেই মুখটা আজ মলিন হয়ে আছে। তার মনে হচ্ছিল নিজের বিয়ের জন্যই হয়তো আজ বাবার এভাবে অপমানের মুখোমুখি হতে হচ্ছে।
আম্মা এগিয়ে এসে নিচুপ স্বরে জিজ্ঞাসা করলেন, বড় ভাই কি বললেন? টাকা দেবেন? আব্বা উঠানের ঝাড়বাসটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন, তারপর শক্ত গলায় বললেন, বড় ভাই টাকা দেবে না বুলা, সে রক্ত চেনে না, সে চেনে ভিটার জমি। আমার রক্ত বেচে দিলে হয়তো কিছু টাকা পেতাম। বিকেলে আব্বা আবার বড় চাচার কাছে গেলেন। আমাদের বসতি ভিটার 4 শতক জমির দলিলটা বড় চাচার হাতে তুলে দিয়ে মাত্র 1 লাখ টাকা ধার নিলেন। সাদা কাগজে সাইন করলেন বড় চাচা, সাথে দুজন সাক্ষী যারা আব্বার আপন বলতে কেউ ছিল না, সব বড় চাচার পোষা লোক। জমি বন্ধক রেখে বোনের বিয়েতে সামান্য কিছু সোনার গয়না আর বরযাত্রীর আপ্যায়নের ব্যবস্থা হলো। বোনকে বিদায় দেওয়ার দিন পুরো বাড়ি কেঁদে ভাসলো, কিন্তু সে আনন্দর আড়ালে অন্ধকারটা তখনও পুরোপুরি উন্মুক্ত চিহ্ন হয়নি। বিয়ের ঠিক 3 মাসের মাথায় এক রাতে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। বুকে প্রচণ্ড ব্যথা। গায়ের ডাকার আগেই বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। বাবার মৃত্যুর শেষ সামলে ওঠার আগে আমাদের মাথা ভেঙে পড়ল আসলে বিপদ। বাবার 40-এর পরের দিন সকালে বড় চাচা হাতা কাটে শার্ট আর পুরনো লুঙ্গি পেঁচিয়ে আমাদের উঠানে এসে দাঁড়ালেন। সাথে পাড়া মাতব্বর আর 4-5 জন হিংসু চেহারার লোক। বড় চাচা পান চিবাতে চিবাতে উঠানের মাঝখানে একটা থুতু ফেললে বললেন, ছোট বউ রজিম তো চলে গেল, কিন্তু আমার পাওনা 2 লাখ টাকা আর ভিটাবাড়ির জমি রেজিস্ট্রি তো বাকি পইরা গেল। আগামী শুক্রবারের মধ্যে জমি খালি করা দিবা, না হলে আমি নিজের জমি বুঝাইয়া নিতে আইন লোক নিয়ে আসমু। আমার মা বিময়ে বাকরুদ্ধে হয়ে গেলেন। 2 লাখ টাকা ভাইজান, ও তো আপনার কাছ থেকে না 1 লাখ টাকা নিয়েছিল, আর জমি তো বন্ধক ছিল, বিক্রি তো করেনি। বড় চাচা পকেট থেকে একটা সার্টিফিকেট কাগজ বের করে হাওয়ায় উড়িয়ে দিলেন। ভেস্কি কেটে বললেন, কথার কি কোনো দাম আছে? কাগজে সাইন আছে রমিজের 2 লাখ টাকা আর জমি বিক্রির রায়পত্র, সাক্ষীও আছে। কোনো কথা শুনবো না। শুক্রবার সকালে ভিটা খালি না পাইলে মা পোলাকে রাস্তায় টেনে হিসেব বের করমু। মা হাউমাউ করে কেঁদে উঠল। মাতব্বরদের পায়ে পড়তে চাইলেন, কিন্তু কেউ এগিয়ে এলো না। আমি মায়ের শাড়ির আঁচল ধরে কাঁপতে লাগলাম। আজ বৃহস্পতিবার রাত, কাল সকালেই বড় চাচার লোকজন নিয়ে আসবে আমাদের ঘর থেকে বের করে দিতে। বৃহস্পতিবারের রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ আর অন্ধকার রাত। ঘরের কোণে মায়ের কাঁপুনি শব্দ আর বাইরে বাঁশ ঝড়ের বাতাসে ভিটা হারানোর আর্তনাদ দুটোই আমার বাল্য মেনে এক গভীর ক্ষত তৈরি করে দিয়েছিল। পরের দিন শুক্রবার সকালে ঠিকই বড় চাচা মাতব্বর আর লোকজন নিয়ে আসলেন। গায়ের জোরে আর জালিয়াতির কাগজের দাপটে আমাদের ঘর থেকে টেনে হিসেবে বের করে দেওয়া হলো। বাবার মৃত্যু জিরিতে সেই বসত ভিটার দরজায় পড়ে রইল আমার শৈশব, আমার চোখের জল। যাওয়ার আর কোনো জায়গা ছিল না আমাদের। আমার হাত ধরে এক কাপড়ে রওনা হলেন নানার বাড়ির উদ্দেশ্য। দীর্ঘ পথ হেঁটে যখন নানার বাড়িতে পৌঁছালাম, তখন আমার চেহারায় লেগেছিল চরম অপমানের ছাপ। মামা আমাদের দেখে একটু নরম হলেও মামির মুখ
আরেটের মেঘের মতো কালো হয়ে গেল। সংসারের নতুন দুজন মানুষের স্থির অনাস্তনা মামি সহজভাবে মেনে নিতে পারেনি, তা তার চোখ মুখ অভিব্যক্তি বলে দিয়েছিল। তবুও রক্তের টানে মামা আমাদের থাকতে দিলেন। নানার বাড়ির পেছনে এক টিনের ঘরে আমাদের জায়গা হলো। মা বুঝতেন পরের ঘাড়ে বসে খেলে সম্মান থাকে না, তাই আত্মসম্মান বাঁচতে আমার পরের দিনই কাজে নেমে পড়ল। পাশে এক মাতব্বর বাড়ির সকাল বিকেল রান্নার কাজ নিলেন তিনি। কনকনে শীতের সকালে বা তীব্র গরমে অন্যের হাঁড়ি ঠেলতে ঠেলতে আমার হাতের চামড়া খসখসে হয়ে গেল। তবুও তিনি আমাকে পড়াশোনা করানোর চেষ্টা ছাড়েননি। গ্রামের প্রাইমারি স্কুল আমাকে ভর্তি করিয়ে দিলেন, কিন্তু নিয়তির খেলা অন্যরকম ছিল। আমি যত বড় হচ্ছিলাম সংসারে অভাব তত ডালপালা মেলাচ্ছিল। প্রাইমারি পর হয়ে স্কুলে উঠে বসলাম। আমার একজন উপার্জনের পড়াশোনার খরচ আর দুবেলার ভাতের জোগাড় করা অসম্ভব। মনকে শক্ত করে একদিন বই খাতা গুছিয়ে রাজমিস্ত্রির জোগালি সহকারী হিসেবে কাজে নেমে পড়লাম। প্রথম প্রথম হাত ফুলিয়ে যেত, ইটের গুঁড়ো নাক মুখ ভরে যেত। পরের দিন রোদ পুরো বাকি। রাজমিস্ত্রিদের সামনে পরিশ্রম করেও দিন শেষে সাধ্য আমার হাতে 300 টাকার জোগাড় 200 টাকা ধরিয়ে দিত। বলতো, তোর তো বয়স কম, গায়ে জোর নেই। এইটি অনেক। বুকে জমানো অপমান আর ক্ষোভগুলো চেপে ধরে সেই 200 টাকায় হাতে নিয়ে বাড়ি ফিরতাম। আমার হাতে যখন সেই 200 টাকা দিতাম, আম্মা আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিয়ে কেঁদে ফেলতেন। আমি হেসে বললাম, আম্মা কেঁদো না, আজ 200 পাইছি, একদিন দেখবা আমি অনেক বড় মিস্ত্রি হমু, হাজার হাজার টাকা আয় করমু। কষ্টর মাঝেও দিন কাটছিল। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। আমি এখন আর সেই ছোট্ট গলি নেই, দক্ষ রাজমিস্ত্রি হয়ে উঠেছি আর মেহনতর জোরে কপাল ফিরতে শুরু করলো। কিছু বছরের মধ্যে আমি ভালোই কিছু টাকা জমিয়েছি। মামা একদিন মায়ের সামনে ঢোকে টোকে নিয়ে বলল, আমার কতদিন এভাবে হাজিরা কাজ করি, তার থেকে ভালো তুই বিদেশ চলে যা। এই কাজে তোর অভিজ্ঞতা আছে। এই কাজে আমারও তাই মনে হলো, এভাবে সময় নষ্ট না করে প্রবাসে যাওয়াই ভালো হবে। কিন্তু মা রাজি ছিল না। প্রথমে মামা ভালো করে বুঝিয়ে বলার পর রাজি হলো। তার 4 মাস পর দুবাই চলে আসি কনস্ট্রাকশন কাজে। দুবাই এক কাজে আসার পর 1 বছরের মধ্যে আমার জায়গা পাকাপোক্ত করে নিলাম দুবাইয়ের এক স্থায়ী লোক দিয়ে। দুবাইয়ের পোক্ত রোদ আর হাড় ভাঙা কুটুনি কোনোটাই আমাকে দমাতে পারেনি। প্রতি ফোঁটা ঘামের বিনিময়ে আমি শুধু আব্বার সেই অসহায় মুখ আর আম্মার কথা ভাবতাম। মায়ের দোয়ায় আর নিজের মেহনতে 1 বছরের মধ্যে দুবাইয়ের কনস্ট্রাকশন খাতে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে ফেললাম। কোম্পানির শেখ মালিক আর সততা আর কাজ মুক্ত হয়ে আমাকে বড় প্রজেক্টের সাইট ম্যানেজারের দায়িত্ব দিলেন। স্বপ্নের দিকে আমার পথ চলা শুরু হলো। নিজের সংস্থা হওয়ার পরেও প্রথম যে কাজটা করলাম তা হলো মামার ঋণ শোধ করা। সেই বিপদের দিনে মামা না থাকলে আমরা কোথায় ভেসে যেতাম জানি না। মামাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য একটা বড় ব্যবসার দায়িত্ব তুলে দিলাম। পাঠালাম মোটা অঙ্কের টাকা
যে বোনটার বিয়ের জন্য আব্বাকে ভিটা বন্দুক দিতে হয়েছিল, সেই মরিয়ম আপুর জন্য আমার আম্মার জন্য দুবাই থেকে খাঁটি সোনার গয়না পাঠালাম। তবে বুকের ভেতরে আসল স্বপ্নটা তখনও বাকি ছিল। দুবাই আসার 3 বছর পর গোপনে দেশে আমার এক বিশ্বস্ত লোক পাঠালাম। বড় চাচার এতদিনের সুন্দর করার আর নানা বিধ জালিয়াতি করে ঋণ জালিয়াতি হয়ে পড়েছিলেন। টাকার খুব দরকার ছিল তার। আমার সেই লোকটির মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়ে চাচার কাছ থেকে আমাদের সেই 4 শতক বাসদ ভিটা আমার নামে রেজিস্ট্রেশন করিয়ে নিলাম। পুরো বিষয়টা আম্মা বা বাড়ির কেউ জানতো না। জমি কেনার পর থেকে কাজ শুরু করে দিলাম। নিজের হাতে নকশা করে সেরা মালামাল দিয়ে আব্বার সেই স্মৃতি চিত্রিত ভিটায় নির্মাণ করতে লাগলাম এক দৃষ্টি নন্দন 3 তলা ডুপ্লেক্স বাড়ি। দেখতে দেখতে প্রবাসে 7টি বছর কেটে গেল। আজ 7 বছর পর আমি দেশের মাটিতে পা রেখেছি। বুকে এক অদ্ভুত অনুভূতি। আম্মা ফোনে আগেই জানিয়েছেন আমার জন্য নাকি লক্ষ্মী একটা মেয়ে পছন্দ করে রেখেছেন। দেশে ফিরলে বিয়ের ফ্লাইট থেকে নেমে সোজা নানার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ি ভর্তি কিছু আম্মা ছিল, আম্মা, মামা আর মামির জন্য কেনা আজত উপহার। বাড়ি পৌঁছাতে আম্মা আমাকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। 7 বছর প্রতীক্ষার অবসান হলো। আম্মার চোখের জলে আমার কাঁধ ভিজে গেল, কিন্তু এক জল আনন্দর। কিছুক্ষণ পর আম্মার হাত ধরে বললাম, চলো মা, কাপড় চোপড় গুছিয়ে নাও, আমাদের বের হতে হবে। আম্মা অবাক হয়ে বললেন, কোথায় যাব রে বাবা? এখানেই তো তোর মামা ঘর তুলে দিয়েছে, আমরা তো এখানেই থাকি। আমি আম্মার চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, না মা, আমাদের আসল বাড়িতে যাব। আমার চোখ দুটো ছন বড় হয়ে গেল। আমাদের বাড়ি মানে যে বাড়ি থেকে আমাদের একদিন এক কাপড়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আব্বার সেই ভিটা বাড়িতে। 17টি বছর পর আম্মাকে নিয়ে নিজের গ্রামে পা রাখলাম। গ্রামে মানুষজন গাড়ি দেখে কৌতূহল নিয়ে যাবো তাই হলো। যখন গাড়িটা আমাদের পুরনো ভিটার সামনে গিয়ে থামলো, আবার যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সেখানে এক আর সেই জিন টিনের ঘর নেই, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক রাজপ্রাসাদ সমতুল সুন্দর 3 তলা ডুপ্লিকেট বাড়ি। আম্মার হাত ধরে যখন বাড়ির মূল গেট দিয়ে ভেতরে ঢুকলাম, আম্মার দৃষ্টি আটকে গেল ড্রয়িং রুমে বিশাল দেওয়ালের। সেখানে ঝুলছে আব্বার হাসিমুখ বাঁধাই করা একটা প্রকাণ্ড ছবি, ফ্রেমে বাঁধানো। ছবিটা দেখা মাত্রই আম্মা বসে পড়ে ডুবরে কেঁদে উঠলেন, ওগো দেখে যাও, তোমার পোলা আজ তোমার ভিটা ফেরত আনছে, তোমার অপমানের জবাব দিয়েছে। আমি আম্মাকে জড়িয়ে ধরলাম। আমার চোখের কোণে থেকেও গড়িয়ে পড়ল পরম তৃপ্তির জল। তবে শেষ এখানেই নয়। বড় চাচা যে পাপের পাহাড় গড়েছিলেন তার শান্তিকে পেতেই হতো রক্ত বেচে খাওয়ার শোধ। আমি রক্ত দিয়ে নিয়েছি আইন পথ বাবা চাচার বছর গ্রামের সাধারণ আর গরিব মানুষকে সুন্দর জালে ফাঁসিয়ে জালিয়াতির মধ্যে যাদের জমি দখল করিয়েছেন, আমি গোপনে সেই সব ভুক্তভোগীদের এক ছাদের নিচে আনলাম আর নিযুক্ত শক্ত উকিলের কাকশালে বড় চাচার সমস্ত জালিয়াতি
আর সুদের অবাধ্য করার আদালতের সামনে উন্মুক্ত চিত্ত হলো। পুলিশ এসে হাত করা পরিয়ে বড় চাচাকে থানায় নিয়ে গেল। যে ভিটা থেকে তিনি আমাদের টেনে হিঁচড়ে বের করিয়েছেন, আজ সে ভিটার সামনে দিয়ে তাকে পুলিশের গাড়িতে উঠতে হলো। সময়ের চাকা ঘুরে নিজের পাশে নিজেই ধ্বংস হলেন তিনি। এর কিছুদিন পরেই ধুমধাম করে আমার বিয়ে হলো। পুরো বাড়ি আলোয় সেজে উঠল। মামা মামি আপু দুলাভাই আর গ্রামের সর্বরাস্তের মানুষ এসে আমাদের আনন্দ শারিক হলেন। মামি আজ আর পরের ভাবে না, নিজের ছেলের মতো বুকে টেনে নিলেন। ঝড় কেটে গিয়ে আকাশ উঠেছে রোদ। যে পরিবারকে একসময় নিঃশ্বাস করে দেওয়া হয়েছিল, আল্লাহ অশেষ রহমতে আর শতটার জোরে আজ তার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আব্বার বাঁধাই করা ছবির দিকে তাকিয়ে মনে মনে বললাম, আব্বা, আপনার ছেলে কথা রেখেছে, চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।